প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে যে বেসিক, অর্থাৎ এই একটা জিনিসের উপরে পুরো কেমিস্ট্রিটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এমন একটা টপিক পড়াবো যেই টপিকটার নাম হচ্ছে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ তোমরা সবাই ছোটোবেলা থেকেই, তোমরা যারা দশম শ্রেণীতে আছো তারা ক্লাস 8 বা 9 থেকে এরকম জিনিস কিছু পড়ছো, 1s2, 2s2, 2p6, 3s2 এরকম করে ইলেকট্রন বিন্যাস পড়ছো, ঠিক আছে। তা আমি যদি প্রথমে বলি, তুমি দেখো 1s এর উপরে সর্বোচ্চ 2টা, কেন তুমি 3টা ইলেকট্রন দাও নাই, বা 2s এর উপরে 2টা ইলেকট্রন দিছো, এখন ধরো 2s এর উপরে 2p লিখছো, কেন 1p লিখো নাই, ঠিক আছে। এই যে জিনিসগুলো আছে না, এগুলো তোমাকে ভালো করে বেসিক সহ বুঝতে হবে। আমি জাস্ট মুখস্থ করলাম এস পিপি এসপিপি এরকম করে মুখস্থ করে কোনো লাভ নাই, ঠিক আছে। তোমরা সুন্দর মতো ট্রাই করবা যেন জিনিসটাকে তুমি বেসিক সহ ভালো করে বুঝতে পারো। তো দ্যাটস ওয়াই আমরা এই ক্লাসটা একটু ডিটেলস আলোচনা করবো, যেটা তোমাদের পরের ক্লাসে পাবা সেটা আমরা এখনই পড়ে ফেলবো, ঠিক আছে। তো বলতেছি যে ইলেকট্রন বিন্যাস পড়তে গেলে আমাদের সবথেকে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, যে টপিকটা তোমাদের বই নাই, বাট এটা জানাটা খুব জরুরি, ঠিক আছে। সেই টপিকটার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কি সংখ্যা? কোয়ান্টাম সংখ্যা। তো আমরা একটু আলোচনায় চলে যাই, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। কি বলতেছি আমরা? কোয়ান্টাম সংখ্যা। এটা তোমাদের বইয়ে নাই, বাট আলোচনাটা খুব জরুরি, ঠিক আছে। তো তুমি এখন চিন্তা করো যে একটা পরমাণুতে, আমরা জানি কি, কালকেই পড়ছি আমরা গত ক্লাসে, পরমাণু কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কারা ঘুরতে থাকে? ইলেকট্রন ঘুরতে থাকে। কি ঘুরতে থাকে? ইলেকট্রন ঘুরতে থাকে। এবং এই নিউক্লিয়াসের মধ্যে আবার কি আছে? প্রোটন এবং নিউট্রন। এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে কারা ঘুরতেছে? ইলেকট্রন ঘুরতেছে, এগুলো আমরা জানি। তাহলে একটা পরমাণুর ভিতরে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনগুলো কীভাবে থাকে সেটা হচ্ছে পরমাণু মডেল বলছি। এখন একটা পরমাণুতে ব্যাখ্যা করার জন্য আমাদের কিছু জিনিস আছে, 4টা রাশি আছে। 1 নাম্বার রাশি হচ্ছে কি রে? প্রধান শক্তি স্তর। কি হলাম? শক্তি স্তর। শক্তি স্তরের আকার। তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে শক্তি স্তরের আকৃতি। 3 নাম্বার হচ্ছে পরমাণুর ত্রিমাত্রিক দিক বিন্যাস। ত্রিমাত্রিক দিক বিন্যাস। এবং 4 নাম্বার ইলেকট্রনের ঘূর্ণন। এই 4টা রাশিকে প্রকাশ করা হয় একটা সংখ্যা দ্বারা, যেই সংখ্যাটাকেই বলতেছি আমরা কি? কোয়ান্টাম সংখ্যা। তাহলে কি বললাম? শক্তি স্তরের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন। এখন আকার তো বুঝোই, যেটা কি গোলাকার নাকি বৃত্তাকার নাকি উপবৃত্তাকার শক্তি স্তরটা। আকৃতিটা কীরকম? ডাম্বেল নাকি এরকম সেরকম, ঠিক আছে। আর হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাসটা জিনিসটা কি বোঝাচ্ছে? দেখো, তোমরা ছোটোবেলায় ইলেকট্রন বিন্যাস করছো মনে হয় এরকম করে, যে কোন একটা পরমাণুর নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো ঘুরে, ডায়াগ্রামের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করছো না? প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা, এরকম করছো। এখন দেখো, আমি যদি তোমাকে বলি যে তুমি 8টা ইলেকট্রন, কেন 2 নম্বর শক্তি স্তরে 8টা ইলেকট্রন, এরকম 8টা জায়গায় দিতে দিলা না, এরকম করে 8টা জায়গায় কেন আমি দিলাম না, ঠিক আছে। কেন? তাদেরকে জোড়ায় জোড়ায় দিছি। এই যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট সজ্জা বা বিন্যাস মেনে চলে, বা তার একটা সব জায়গায় পাওয়া যায় না, একটা নির্দিষ্ট স্থানে পাওয়া যায়। এটাকেই বলতেছি আমরা ত্রিমাত্রিক দিক বিন্যাস। এবং ইলেকট্রনের ঘূর্ণন বলতে কি বোঝাচ্ছি? তোমরা পড়ছো, যখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা পড়াই, তখন বলছিলাম কি, নিউক্লিয়াসকে ইলেকট্রনগুলো কেন্দ্র করে ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে, ঠিক যেমন সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে। তাহলে আমরা যতটুকু জানি যে সূর্যকে কেন্দ্র করে যখন গ্রহগুলো ঘুরে, তারা কিন্তু 2 ধরনের গতি আছে। একটা, সে নিজের কক্ষপথে ঘুরে এবং সে সূর্যের চারদিকেও ঘুরে, ঠিক আছে কিনা। ঠিক এরকম ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় সে তো নিজের কক্ষপথে সে কি ঘুরে, সে কোন দিকে ঘুরতেছে, এটাকেই বলতেছে ইলেকট্রনের ঘূর্ণন। এই 4টা রাশিকে প্রকাশ করা হয় যে সংখ্যা দ্বারা, তাকেই বলতেছি আমরা কি? কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা তাহলে কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। যার সাহায্যে আমরা শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পাবো, তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। যার সাহায্যে আমি আকৃতি সম্পর্কে ধারণা পাই, তাকে বলবো আমরা সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা। সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা। ত্রিমাত্রিক দিক বিন্যাস যার সম্পর্কে ধারণা দেয়,
বা ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে ধারণা দেয় যায় তাকে বলা হয় কি ম্যাগনেটিক বা চুম্বকীয়, ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর যার সাহায্যে আমরা ইলেকট্রনের ঘূর্ণন সম্পর্কে ধারণা পাই তাকে বলা হয় কি স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো সম্পর্কে আমরা এখন ডিটেলসে আলোচনা করবো। তাহলে প্রথমেই আসি আমরা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। কি আসবো? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, দেখো আমরা আগেই বলছি যে বোর তত্ত্ব অনুসারে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এই বৃত্তাকার পথ থেকেই বলতেছি আমরা কি শক্তি স্তর অথবা শেল অথবা অরবিট, তাই না? অরবিট। এই যে শক্তি স্তর সম্পর্কে ধারণা দেয় যে কোয়ান্টাম সংখ্যা তাকেই বলতেছি আমরা কি রে প্রধান কোয়ান্টাম সংখ্যা। কিসের ধারণা দিচ্ছে? শক্তি স্তর। তাহলে সংখ্যাটা তোমরা নিজেরাই লিখে ফেলবা। কি বললাম সংখ্যাটা? যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা প্রধান শক্তি স্তর সম্পর্কে ধারণা পাই তাকেই বলা হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এই কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এন এর মান 1 2 3 4 5 6 7 ... ঠিক আছে। এখন প্রথম এন এর মান 1 মানে কি? এটা প্রথম শক্তি স্তর। এন এর মান 2 মানে সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এন এর মান 3 মানে সেটা হচ্ছে কি তৃতীয় শক্তি স্তর। এন এর মান 4 মানে হচ্ছে সেটা হচ্ছে কি চতুর্থ শক্তি স্তর। তাহলে আমরা এখানে শক্তি স্তরগুলোর নাম দেওয়া হয়েছে। প্রথম শক্তি স্তরকে দেওয়া হয়েছে কে সেল, এটাকে এল, এটাকে এম, এটাকে এন, এটাকে ও, এটাকে পি এবং এটাকে কী দেওয়া হয়েছে? কিউ নামকরণ করা হয়েছে। অর্থাৎ কে মানে বোঝাচ্ছে প্রথম শক্তি স্তর, এল মানে বোঝাচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এম মানে বোঝাচ্ছে কি তৃতীয় শক্তি স্তর। এখন দেখি এই জায়গায় যে জিনিসটা দেখা যাচ্ছে যে আসলে কেন সে কে দিয়ে নামকরণ করছে আমরাও জানি না। মনে হয়তো তার গার্লফ্রেন্ডের নাম ক্যাটরিনা কাইফ বা এরকম কিছু ছিল, এই জন্য প্রথম শক্তি স্তরকে কে দিয়ে প্রকাশ করছে। এখন এই যে বলছে যে প্রথম শক্তি স্তর হোক বা দ্বিতীয় শক্তি স্তর বা যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা কি আছে? সূত্র আছে, যাকে আমরা 2n² দিয়ে নির্ণয় করি। ঠিক আছে, তাহলে দেখো যদি প্রথম শক্তি স্তর, তাহলে এটা কি প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 2 × n এর জায়গায় আমরা কি বসাবো? 1 বসাবো। তাহলে 2 এর 1² করলে 1 আর 2 দ্বারা গুণ করলে 2 হচ্ছে। তার মানে কি আমরা প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন পাবো 2টা। এবার আসি আমরা এল মানে কি রে? দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 2 × n এর জায়গায় বসাবো 2, তাহলে 2² করলে 4, 4 × 2 = 8, অর্থাৎ কত হচ্ছে? দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধরবে কয়টা? 8টা। ঠিক আছে, এবার যদি আমরা দেখি তৃতীয় শক্তি স্তর অর্থাৎ m-তম সেলে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 2 × 3², তাহলে 3² করলে কত হবে? 18, 9, 9 × 2 কত হবে? 18। তাহলে তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা ধরতে পারে? 18টা। এবং n এর মান যদি আমার হচ্ছে কি n-তম শক্তি স্তর অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে? 2 × 4², তাহলে কত হচ্ছে? 32। এরকম পঞ্চম শক্তি স্তরে 50টা, ষষ্ঠ শক্তি স্তরে 72টা, এইভাবে তোমরা হিসাব করে রাখবা। তো আমরা প্রথমেই পড়ছিলাম একটা লাইন যে এটার সাহায্যে আমরা কি পাই? আকার সম্পর্কে ধারণা পাই। তাহলে দেখো তো একজনের শক্তি স্তর হচ্ছে একটা, তার আকার বড় হবে, নাকি একজনের শক্তি স্তর হচ্ছে 2টা, তার আকার বড় হবে, নাকি একজনের শক্তি স্তর 3টা, তার আকার বড় হবে? অর্থাৎ আমরা বলতে পারি যার n এর মান বেশি, কি বলতে পারি? যার n এর মান বেশি, যার n এর মান বেশি তার কি হবে? তার আকার হবে কি? বড়। তার আকার কি হবে? বড়। ওকে, তার আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা শেষ। ঠিক আছে, এবার আমরা আসি 2 নম্বর সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা। কি?
সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা, সাহায্যকারী, বা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাজিমুথাল, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, সাহায্যকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তো এই যে বলছে এটা আবার কি বলে, তোমরা সবাই পড়ছে একটা গাছের যেমন কাণ্ড আছে, কাণ্ডের শাখা আছে, শাখার কতগুলো কি আছে, প্রশাখা আছে। এরকম এখানেও আমাদের কিছু মনে রাখবা, প্রত্যেকটা শক্তি স্তরে কতগুলো কি থাকে, উপশক্তি স্তর থাকে। কি থাকে, উপশক্তি স্তর থাকে। ঠিক আছে, এখন এরকম উপশক্তি স্তর সম্পর্কে ধারণা দেয় যে কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ কোনো একটা শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর আছে সেটা সম্পর্কে ধারণা দেয় যে কোয়ান্টাম সংখ্যা, তাকেই বলতেছি আমরা কি, সাহায্যকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। কি বললাম, কোনো শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর থাকে, উপশক্তি স্তর বিদ্যমান, তা যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে জানা যায়, কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে জানা যায় তাকে আমরা কি বলবো, তাকে সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা বলবো, সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা বলে, কোয়ান্টাম সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা। নেক্সট আমরা যেটা পড়বো এটাকে এল দ্বারা প্রকাশ করে। সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা কি দ্বারা বলি, একে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা প্রকাশ। এবং এল এর মান আমাদের এন এর উপর নির্ভরশীল, ঠিক আছে। এবং এখানে আমরা যদি মান বের করি, মাথায় রাখতে হবে এল ইকুয়াল টু 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, আমরা এটা নির্ণয় করবো এইভাবে। এল এর মান কীভাবে নির্ণয় করবো, 0 থেকে n-1 পর্যন্ত হিসাব করতে হবে। আমি একটু বুঝাই বলতেছি, তুমি একটু দেখো। ঠিক আছে, আমি একটু জাস্ট এটাকে একটু ছোট করি, তাহলে তোমাদের এক পেজের মধ্যে রাখতে পারবো। ঠিক আছে, এবার দেখো, আমরা যদি n ইকুয়াল টু 1 হয়, তাহলে মানে প্রথম শক্তি স্তর না হলে, l ইকুয়াল টু কত হবে, সূত্র ফেলো, 0 থেকে n-1 পর্যন্ত জায়গায় 1-1 অর্থাৎ 0 পর্যন্ত। ঠিক আছে, 0 পর্যন্ত, অর্থাৎ এখানে আমরা মান পাবো একটাই, মান পাচ্ছি কত, 0। তাহলে আমাদের উপশক্তি স্তর কয়টা, উপশক্তি স্তর হচ্ছে একটা। মনে রাখবা, আমাদের এমন ভাবে সংখ্যাগুলো হিসাব করতে হবে যেটা হচ্ছে কি 0 থেকে 1-1 অর্থাৎ 0 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 0 পর্যন্ত হিসাব করলে একটাই মান আসে, সেটা হচ্ছে কি 0। অর্থাৎ তার উপশক্তি স্তর 0 মানে কিন্তু 0 না, এটা হচ্ছে তার একটা মান। ধরো আমার কাছে 0 টাকা আছে, তার মানে কি আমি নাই, আমি আছি, আমার কাছে টাকা আছে কত, 0। অর্থাৎ এখানে উপশক্তি স্তর আছে একটা, যে উপশক্তি স্তরের মান কত, 0। যদি n এর মান 2 হয়, তাহলে l কত হবে, 0 থেকে 2-1 অর্থাৎ 1 পর্যন্ত হিসাব করতে হবে না। তাহলে বলো, 0 থেকে 1 পর্যন্ত হিসাব করলে আমরা কয়টা সংখ্যা পাই, 0 পাই এবং 1 পাই। তাহলে মান পাচ্ছি 0 এবং হচ্ছে 1, তার মানে উপশক্তি স্তর হচ্ছে একটা, দুইটা। কয়টা, দুইটা। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে দেখাই n এর মান আমাদের 3, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে হলে l কত হচ্ছে, 0 থেকে 3-1 অর্থাৎ 2 পর্যন্ত। 0 থেকে 2 পর্যন্ত হিসাব করলে আমার কী কী সংখ্যা আছে বলো তো, 0, 1 এবং 2, তাহলে 3টা সংখ্যা আছে না, 0, 1 এবং 2। তাহলে মানে তার উপশক্তি স্তর কয়টা, 3টা। উপশক্তি স্তর কয়টা, 3টা। আর n এর মান যদি আমার 4 হয়,
এল কত হচ্ছে 0 থেকে 4 মাইনাস 1 অর্থাৎ কত 3 পর্যন্ত। 0 থেকে 3 পর্যন্ত হিসাব করলে আমরা কী কী পাচ্ছি 0 1 2 3 অর্থাৎ এখানে উপশক্তি স্তর আছে কত 1 2 3 4টা কয়টা 4টা। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি দেখো একটা জিনিস মজার বিষয় যে n এর মান 1 তখন তার প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর কয়টা একটা, দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তর 2টা, তৃতীয় শক্তি স্তর উপশক্তি স্তর কয়টা 3টা, চতুর্থ শক্তি স্তর উপশক্তি স্তর কয়টা 4টা। ওকে, এখন তোমাকে এটা মাথায় রাখতে হবে যে যার জয়টা শক্তি যত নাম্বার শক্তি স্তর তার উপশক্তি স্তর কি তত। এখন আমি এরপরে হিসাব করলাম না কেন, কারণ আমাদের যতগুলো মৌল আছে যত তার মধ্যে 118টা মৌল আছে, তার মানে কি সর্বোচ্চ ইলেকট্রনই আছে 118 পর্যন্ত। তো 118 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে গেলে এই উপশক্তি স্তরগুলোর মধ্যে ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে যায়। এই জন্য আমরা পঞ্চম শক্তি স্তরটা নেই 4 পর্যন্ত আমরা কি থাকতেছি স্টপ থাকতেছি। এখন একটা জিনিস দেখো, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই জায়গায় যে আমরা দেখতেছি আমরা মানগুলাকে অ্যানালাইসিস করলে আমরা কিন্তু ঘুরে ফিরে 4টা মানই পাচ্ছি 0 1 1 2 এবং কি 3। এই 4টা মানের বাইরে কিন্তু কোনো মান নাই। তার মানে উপশক্তি স্তর হচ্ছে মোট কয়টা 4টা, ঘুরে ফিরে ওরাই আসতেছে। ঠিক আছে কি না, এখানে আসতেছে, এখানে আবার এস আসতেছে, এস এস পি 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 এগুলো আসতেছে, তাই না? এগুলো বুঝবা কেন এসপি বলতেছি। তো এই যে উপশক্তি স্তরগুলো আছে না, এগুলোর নাম দেওয়া হয়েছে, যার মান 0 তার নাম দেওয়া হয়েছে সার্ভ। এই জন্য এটাকে সংক্ষেপে বলা হয় কি এস। যে উপশক্তি স্তরের মান 1 তার নাম দেওয়া হয়েছে কি প্রিন্সিপাল। এই জন্য তাকে সংক্ষেপে আমরা বলি কি পি। যে উপশক্তি স্তরের মান 2 তার নাম দেওয়া হয়েছে ডিফিউজ। এই জন্য সংখ্যাকে বলা হয় থাকে কি দ্বারা ডি। আর যার মান আমাদের কত 3 তাকে নাম দেওয়া হয়েছে ফান্ডামেন্টাল। এই জন্য তাকে কি দ্বারা প্রকাশ করা হয় এফ দ্বারা প্রকাশ করা। অর্থাৎ আমরা ঘুরে ফিরে কিন্তু এই 4টাই উপশক্তি স্তর পাচ্ছি, কি কি এস পি ডি এবং এফ। তাহলে একটু আগে তোমাদের আমি প্রশ্ন করছিলাম, দেখো আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 এরকম করে ইলেকট্রন বিন্যাস করি না। তাহলে দেখো তো আমি 1s 2s এর পরে 2p দিছি, কেন 1s এর পরে 1p দেই নাই। তার উত্তর হচ্ছে দেখো প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা একটা এবং তার মান কত 0। এই জন্য এই উপশক্তি স্তরটার নাম এভাবে লেখা হয়। উপশক্তি স্তরগুলোকে প্রকাশ করা হয় যে শক্তি স্তরে আছে এবং তার মানের জন্য তার যে জিনিসটা, তাহলে 1s। ঠিক আছে, দ্বিতীয় শক্তি স্তর উপশক্তি স্তরের কাছে কয়টা 2টা, তাহলে 2 s এর 0-র জন্য s এবং 1-এর জন্য হচ্ছে কি 2p। আবার 3 নম্বর শক্তি স্তরে s p d, তাহলে কি পাচ্ছি আমরা 3s 3p 3d। চতুর্থ শক্তি স্তর উপশক্তি স্তর পাচ্ছি কয়টা 4টা 4s 4p 4d 4f। কথাটা বুঝতে পারছি? এই জন্য তোমাকে একটা শর্টকাট প্রশ্ন আসতে পারে যে 2d অসম্ভব বা সম্ভব নয় ব্যাখ্যা করো। ঠিক আছে, ব্যাখ্যা করো এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে আমরা আগেই বলছি উপশক্তি স্তরকে প্রকাশ করার কিভাবে করা হয়। প্রথমে আমরা উপশক্তি স্তর লেখার জন্য আমরা যেই শক্তি স্তরে আছে তার সংখ্যাটা লিখব। প্রথম শক্তি স্তরে থাকলে 1, দ্বিতীয় শক্তি স্তরে থাকলে 2, তৃতীয় শক্তি স্তরে থাকলে 3, চতুর্থ শক্তি স্তরে থাকলে 4 5, পঞ্চম শক্তি স্তরে থাকলে আমরা প্রথমে এক কথা শেষ, প্রথমে আমরা শক্তি স্তরের সংখ্যাটা লিখব এবং এরপরে উপশক্তি স্তর কোনটা সেটা লিখব। 0-র জন্য হচ্ছে s, 1-এর জন্য p, 2-এর জন্য d আর 3-র জন্য কি আমরা প্রকাশ করব f। ঠিক আছে, তাহলে দেখো 2d এখানে এটা তার n এর মান, তাহলে n এর মান কত এখানে 2, এখানে n এর মান কত 2, তাহলে l কত হবে বলো 0 থেকে 2 - 1 পর্যন্ত, অর্থাৎ 2 - 1 মানে কি 1 পর্যন্ত। তাহলে আমরা এখানে কি 0 এবং 1, অর্থাৎ এখানে 2টা উপশক্তি স্তর পাচ্ছি। এখানে 0 এবং 1 এর মানের জন্য আমরা কি এস ও পি উপশক্তি স্তর পেলেও ডি উপশক্তি স্তর পাওয়া যায় না। ডি উপশক্তি স্তর
পাওয়া যায় না। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং 2D অসম্ভব। সেমভাবে তোমার প্রশ্ন বলতে আসতে পারে 1P অথবা 3F সম্ভব নয়, ব্যাখ্যা করো। সম্ভব নয় ব্যাখ্যা করো। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে, সো একটু ভালো করে পড়বা। এবার আমরা একটা জিনিস বলি, এই যে দেখো আমরা যে ইলেকট্রন বিন্যাস করলাম 1s এর উপরে 2, 2s এর উপরে 2, 2p এর উপরে 6 লিখছি, এটা কেন আসলো? ঠিক আছে, তাহলে মনে রাখবা এখানে একটা জিনিস লিখে রাখি, সেটা হচ্ছে কি, উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হচ্ছে 2 × 2l+1। এটা একটা সূত্র আছে তোমাদের বইয়ে। ঠিক আছে, উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 2 × 2l+1। তাহলে উপশক্তি স্তর আমরা কটা পাইছি, 4টা, S, P, D এবং কি F। তাহলে বলো S উপশক্তি স্তরে কয়টা ধারণ ক্ষমতা হবে 2 × সূত্রের 2, বলো S এর জন্য L এর মান কত 0+1। আমরা লিখে রাখি S এর জন্য L এর মান হচ্ছে 0, P এর জন্য 1, D এর জন্য 2 আর F এর জন্য L এর মান কত 3। এটা আমরা আগের পেজে বের করে ফেলছি। ঠিক আছে, তাহলে বলো এখানে কত হয় 2 0 0, 0 এর সাথে 1 যোগ করলে 1, 2 1 2। এই জন্য আমরা S এর উপরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন রাখি, S এর উপরে সর্বোচ্চ ইলেকট্রন রাখি কয়টা, S এর উপরে সর্বোচ্চ হচ্ছে কয়টা 2টা। ঠিক আছে, এবার দেখো P উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে 2 × সূত্রের 2, P এর জন্য L এর মান কত 1+1। তাহলে 2 1 2 আর 1 যোগ করলে 3, 3 দুগুণে কত হয় রে 6। D উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হবে 2 × 2, D এর জন্য L এর মান কত হয় 2+1। বলে 2 2 4, 1 5, 5 দুগুণে কত হবে 10। ঠিক আছে, আর এক উপশক্তি স্তরে কত হবে 2 × 3+1। তাহলে কত হইল 3 2 6, 6 থেকে 7, 7 দুগুণে কত 14। অর্থাৎ আমরা বলতে পারি যে S উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারে 2টা, P এ কয়টা 6টা, D হচ্ছে কত 10, এটা কিন্তু 10 16 না 10, আর হচ্ছে F এ কত, F এ হচ্ছে তোমার 14টা। কথা বুঝতে পারছি, এর বেশি ইলেকট্রন দেওয়া যাবে না। ওকে, যখন আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো তখন আরও ডিটেলসে বলবো। জাস্ট আপাতত মাথায় রাখবা যে S এর উপরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, P এর উপরে সর্বোচ্চ 6টা ইলেকট্রন, D এর উপরে সর্বোচ্চ 10টা আর F এর উপরে সর্বোচ্চ কয়টা 14টা পর্যন্ত ইলেকট্রন ধরতে পারে। ওকে, তাহলে আমাদের কী হলো, সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা শেষ। সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা আমরা কিসের সম্পর্কে ধারণা পাই, উপশক্তি স্তর। ঠিক আছে, এবার আমরা আসবো কি 3 নম্বর যেই টপিকটা আছে আমাদের, সেটার নাম হচ্ছে 3 নম্বর কোয়ান্টাম সংখ্যাটা, সেটার নাম হচ্ছে কি ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো আমরা ওই যে ডায়াগ্রামের মাধ্যমে ছোটোবেলায় ইলেকট্রন বিন্যাস করছিলাম, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা। ঠিক আছে, এই যে ইলেকট্রন আমরা একটা স্পেসিফিক জায়গায় দিলাম, ইলেকট্রন উপশক্তি স্তরে যেই স্থানে পাওয়া যায় সেই স্থানটার নাম হচ্ছে অরবিটাল। কি বললাম, অরবিটাল। সংখ্যা তুমি লিখতে পারো, অরবিটালের সংখ্যাটা আমি লিখে দিই সাইডে, যে উপশক্তি স্তরের যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক তাকে কি বলা হয়, তাকে অরবিটাল বলে, অরবিটাল বলে। কতটুকু সম্ভাবনা এখানে 90 থেকে 95%। উপশক্তি স্তরে যে স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক,
অর্থাৎ এই যে যেই জায়গায় ইলেকট্রনটা পাওয়া যাচ্ছে সেখানেই আমরা বলতেছি কি অরবিটাল। ঠিক আছে, এখন দেখো এই অরবিটাল সম্পর্কে ধারণা দেয় যে কোয়ান্টাম সংখ্যা, কার সম্পর্কে ধারণা দেয়? অরবিটাল বা ত্রিমাত্রিক দিক বিন্যাস, এক কথা শেষ, ত্রিমাত্রিক দিক বিন্যাস। এটা সম্পর্কে ধারণা দেয় যে কোয়ান্টাম সংখ্যা তাকে বলা হচ্ছে কি ম্যাগনেটিক বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। একে এম দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা এম কার উপর? এম এর মান এল এর উপর নির্ভরশীল, ঠিক আছে। এল এর মান আমরা কয়টা পাইছি? এল পাইছি আমরা 4টা, 0 1 2 3, এস পি ডি এবং কি এফ। ঠিক আছে, এবার দেখো আমরা একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এম এর মান কীভাবে বের করে। এম এর মান নির্ণয়ের সূত্র 0 সহ প্লাস মাইনাস এল। ঠিক আছে, অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস এল হতে 0 সহ প্লাস এল পর্যন্ত। ঠিক আছে, 0 সহ প্লাস মাইনাস এল অথবা মাইনাস এল হতে 0 সহ প্লাস এল পর্যন্ত। এখন কেমনে বের করবো দেখো, আমরা এল এর মান পাইছি কয়টা? 4টা। তাহলে এল ইকুয়াল টু 0 হলে এম ইকুয়াল টু কত হবে? 0। এম ইকুয়াল টু কত? 0। কেন বলো তো? কারণ আমি 0-র সামনে মাইনাস বসাই অথবা প্লাস বসাই। 0 সবসময় কী হবে? 0। তাহলে মান পাচ্ছি আমরা 0। তাহলে বলো অরবিটাল কয়টা? অরবিটাল হচ্ছে কয়টা? একটি। কয়টি? একটি। এল এর মান যদি আমার 1 হয় তাহলে এম কত হবে? -1 হতে +1 পর্যন্ত। মাঝখানে আমরা কাকে নিব? 0। -1 হতে আমরা সূত্র বলছি না, মাইনাস এল হতে 0 সহ প্লাস এল পর্যন্ত, অর্থাৎ -1 থেকে শুরু করে +1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে নিতে হবে। তাহলে বলো তো এখানে কয়টা মান পাচ্ছি? 3টা। তাহলে বলো এখানে অরবিটাল কয়টা? 3টা, যাকে আমরা প্রকাশ করি পি এক্স, পি ওয়াই এবং পি জেড দ্বারা। কী দ্বারা প্রকাশ করি? পি এক্স, পি ওয়াই এবং পি জেড। এখন দেখো যদি আমার এল এর মান 2 হয় তাহলে এম কত হবে বলো তো? তাহলে এম হবে -2 থেকে +2 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, -2, -1, 0, +1 এবং +2। ঠিক আছে, -2 থেকে শুরু করে +2 পর্যন্ত, মাঝখানে যা যা আছে -2 এর পরে কি -1, তারপরে 0, +1, +2। তাহলে এখানে বলো অরবিটাল কয়টা? 5টা। এই অরবিটালগুলোর নাম দেওয়া হয়েছে কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। কথাটা বুঝতে পারছি? এখানে 5টা অরবিটালের নাম দেওয়া হলো। এবং এল এর মান যদি আমার কী হয়? 3 হয় তাহলে এম কত হবে? -3 থেকে শুরু করে +3 পর্যন্ত। তাহলে কী কী আসতেছে? -3, -2, -1, 0, +1 এবং +2। তাহলে এখানে অরবিটাল কটা আছে? 7টা। এগুলোর কোনো নাম টাম দেওয়া হয় নাই, কারণ এগুলো অনেক জটিল। ঠিক আছে, তাহলে আমরা মাথায় রাখবো যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার সাথে আমরা কিসের ধারণা পাই? অরবিটাল। কিসের ধারণা পাই? অরবিটাল। কেমনে বের করা হয়? এম এর মান 0 সহ প্লাস মাইনাস এল বা -L হতে 0 সহ +L পর্যন্ত। তাহলে বলো আমরা এখান থেকে কী কী ধারণা পাইলাম? প্রথম শক্তি স্তরে অরবিটাল কয়টা? একটা। দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল 3টা। সরি, এটা দ্বিতীয় শক্তি স্তর বলা যাবে না, এটা বলতো কি এস উপশক্তি স্তর, এটা পি উপশক্তি স্তর, এটা ডি উপশক্তি স্তর এবং কি এটা এফ। তাহলে এস এ উপশক্তি স্তর কয়টা? একটা। পি এ উপশক্তি স্তর কয়টা? 3টা, পি এক্স, পি ওয়াই, পি জেড। এবং ডি এ উপশক্তি স্তর হচ্ছে কয়টা? 5টা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। ঠিক আছে, এবং মাথায় রাখবা একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। 2টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। তাহলে দেখো তো আমরা যদি প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করি তাহলে কি এস এর উপর 2, এটাকে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে? পি এর উপরে হচ্ছে কত?
6, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে ডি এর উপরে কত হচ্ছে 10, এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে, এফ এর উপরে হচ্ছে কত 14, আগেরটার সাথে কিন্তু মিলে যায়। কথাটা বুঝতে পারছি? এটাই হলো আমাদের কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এখান থেকে আমরা ওই যে পিএক্স পিওয়াই পিজেড এর ধারণা পাবো। ঠিক আছে, কারণ এটা একটা পরবর্তীতে হুন্ডের নীতি একটা ইলেকট্রন বিন্যাস সেখানে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, এবার দেখো আমরা আসবো লাস্ট কোয়ান্টাম সংখ্যা, যাকে বলতেছি আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা। দেখো আমরা বললাম একটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকে, একটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকে। কয়টা? 2টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাহলে এরকম করে যে আমরা একটু ছবি আঁকি, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা। তাহলে এই যে একটা অরবিটাল, এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে, তাই না? আমরা বলছিলাম কি সূর্যকে কেন্দ্র করে যখন ইলেকট্রনগুলো ঘুরে তারা নিজের কক্ষপথেও কী করতে থাকে? ঘুরতে থাকে। তাহলে আমি এখানে একটাকে ধরলাম ইলেকট্রন নাম্বার 1, আর এটাকে ধরলাম কি ইলেকট্রন নাম্বার 2। তো এখানে একটা ইলেকট্রন ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর একটা ইলেকট্রন ঘুরবে ঘড়ির কাঁটার দিকে। তার মানে একজন যদি এই দিকে ঘুরে, এভাবে ঘুরে ঘুরে সামনে দিকে যাচ্ছে, তার একজন কী করবে? এই দিকে ঘুরে 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 সামনে আগাচ্ছে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, আর এটা হচ্ছে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, বিপরীত দিকে ঘুরে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা এস দ্বারা প্রকাশ করি, এস দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখবা এই এস এর মান হয় +½ না হয় -½ +½ কখন হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে। ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরে, সেটার মান হচ্ছে কত? -½ ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা অতটা জটিল না, এটুকু জানলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ইলেকট্রন বিন্যাস শেখার জন্য যে বেসিকটা দরকার সেটা আমরা পড়ে ফেলছি। তো আমরা এখন আসবো ইলেকট্রন বিন্যাসের নীতি। তোমাদের বইয়ে দেখো ওইরকম কিছু কথাবার্তা লেখা আছে। কে শক্তি স্তরের n এর মান 1, কে শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। আমরা পড়ছি না n তম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n²। এগুলো পড়ছি। ঠিক আছে, এবারে দেখো পরবর্তীতে আসছে যে এরকম উপশক্তি স্তরের ধারণা। উপশক্তি স্তর আমরা কীভাবে পাইছিলাম? সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে। দেখো ডিরেক্ট বলছে n এর মান 1 হলে L0 অর্থাৎ অরবিটাল 1s, n এর মান 2 হলে L এর মান 0 থেকে কত হচ্ছে আমাদের 0 1। কীভাবে পাইলাম? L এর মান বের করার সূত্র হচ্ছে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। পারবা? তো এগুলো আমরা সব বুঝাই ফেলছি। ওকে, এখন আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসের নীতি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। তোমাদের বইয়ে ইলেকট্রন বিন্যাসের নীতি আছে একটা, কিন্তু মোট হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি আছে 3টা। বাট তোমাদের 9-10 জন্য বা নবম দশম শ্রেণীর জন্য আমরা পড়বো হচ্ছে 2টা। কী কী পড়বো? 1 নাম্বারটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। যদি দেখি ইলেকট্রন বিন্যাসের নীতি, 3টা ইলেকট্রন বিন্যাসের নীতি আছে। 1 আউফবাউ নীতি, নীতি। 2 নাম্বার হচ্ছে হুন্ডের নীতি, এবং 3 নাম্বার হচ্ছে কি পলির বর্জন নীতি। তো তোমাদের বই আছে শুধুমাত্র আউফবাউ নীতিটা, বাট আমাদের 9-10 বেসিক ভালো করে পারার জন্য আমাদের এই অ্যাটলিস্ট এই 2টা শিখতে হবে। একটা আউফবাউ নীতি আর এটা হচ্ছে কি হুন্ডের নীতি। আর পলিবর্জন নীতিটা আমি পড়াবো না, ওটা পরবর্তীতে তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে পড়বা। ঠিক আছে, তো প্রথমে আসি আমরা আগে হাউফবাউ নীতি।
হাউমাউ নীতি, ঠিক আছে, আউবাউ নীতি, হাউমাউ নীতি না, এটাকে আমরা বলবো কি আউবাউ নীতি। তাহলে দেখো আউবাউ নীতি এটা কিন্তু কোনো বিজ্ঞানীর নাম না যে বিজ্ঞানী আউবাউ নীতিটা দিছে বলে এটাকে আউবাউ নীতি বলা হচ্ছে। এটা একটা জার্মান শব্দ, এটা একটা কি আউফবাউ, আউফবাউ একটি জার্মান শব্দ। কি শব্দ? জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, যার অর্থ হচ্ছে কি বিল্ডিং আপ। এখন বলো বিল্ডিং, একটা আমরা বিল্ডিং বানাবো, এই বিল্ডিংটা 10 তলা বিল্ডিং বানাবো, এর নিচতলা বানাবো নাকি উপরতলা বানাবো? একটা 10 তলা বিল্ডিং বানাচ্ছ, এই 10 তলা বিল্ডিংয়ে তুমি কি বানাবা? আগে নিচতলা বানাবা নাকি একেবারে আগে 10 তলা বানাবা? বলো। ঠিক আছে, অবশ্যই আমি আগে প্রথম তলা বানাবো, তারপর দ্বিতীয় তলা, তারপর তৃতীয় তলা, তারপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, এইভাবে আমরা যাব না? ঠিক আছে, এখানে বলছে যে আউফবাউ নীতিটা বলছে এরকম কথাটাই যে আউফবাউ নীতিটা হলো কি আউফবাউ নীতি। এই নীতিটা হলো কি শক্তি স্তরে, শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পর্যায়ক্রমে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, অর্থাৎ আমরা যেমন বিল্ডিংয়ের প্রথমে নিচতলা বানাইছি, তারপর 2 তলা, তারপর 3 তলা, এইভাবে গেছে। ঠিক এরকম ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটালে, পরবর্তীতে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এখন এইটা দ্বারা এখন যদি আমি বলি তাহলে তুমি বলো তো কাকে বলবো আমরা নিম্ন শক্তির অরবিটাল আর কাকে বলবো উচ্চ শক্তির অরবিটাল? এই শক্তির মানগুলো আমরা নির্ণয় করি একটা সূত্রের মাধ্যমে। অরবিটালে শক্তির মান নির্ণয় করি আমরা একটা সূত্রের মাধ্যমে। অরবিটালে শক্তির মান নির্ণয় করা হয় n+l দ্বারা। কি দ্বারা? n+l দ্বারা। ওকে, যেখানে মাথায় রাখবো মানে 3টা রুলস আছে। 1 নম্বর রুলস, n+l এর মান কম হলে তার শক্তি কি হবে? কম, এবং ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করে। ওকে, আবার 2 নম্বরে আমরা আগে লিখে ফেলি তারপর বুঝাচ্ছি। 2 নম্বর সূত্রটা হচ্ছে কি n+l এর মান বেশি হলে তার শক্তি কি হবে? বেশি, এবং ইলেকট্রন সেখানে পরে প্রবেশ করে। ওকে, এখন দেখো যদি আমরা দেখি যে আচ্ছা 3 নাম্বার রুলস লিখে ফেলি আগে। দুটি অরবিটালের n+l এর মান সমান হলে যার n এর মান কম তার শক্তির মান কম। শক্তির মান কি ধরে নিই আমরা? কম ধরে নিই। এখন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিলাম যে ধরো এখানে 1s একটা শক্তি স্তর আছে, একটা 2s শক্তি স্তর, একটা 2p শক্তি স্তর আছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমরা বলছি শক্তির মান আমরা নির্ণয় করি কোন সূত্র দ্বারা? n+l দ্বারা। n হচ্ছে তার প্রধান শক্তি স্তর আর l হচ্ছে তার কি সাহায্যকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে বলো এখানে তার n এর মান কত? n এর মান হচ্ছে 1,
আর এল এর মান এস এর জন্য কত 0, তাহলে দুইটাই যোগ করলে কত হয় n প্লাস এল যোগ করলে কত হয় 1। ঠিক আছে, আবার দেখো এখানে তার n এর মান কত আছে 2, আর এস এর জন্য এল এর মান কত 0, দুইটাই যোগ করলে কত হয় 2। এখানে দেখো n এর মান 2 আর এল এর মান কত হচ্ছে পি এর জন্য আমরা জানি কি 1, আমরা এগুলো আগেই পড়ছি না, এস পি ডি এফ। এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2 আর এফ এর জন্য কত 3। তাহলে এখানে আমরা যদি যোগ করি তাহলে কত হবে 3 হবে, তাই না? তাহলে এই তিনটা উপশক্তি স্তরের মধ্যে এর মান সব থেকে কম 1, এর মান 2 আর এর মান 3। এই জন্য ইলেকট্রন আগে 1s এ প্রবেশ করবে, 1s পূর্ণ করার পরে সে 2s এ যাবে, 2s পূর্ণ করার পরে সে কোথায় যাবে 2p তে যাবে। ঠিক আছে, কথা বুঝতে পারছি? তা এইটার একটা ডিটেলস ভার্সন দেখাই। এখন আরেকটা জিনিস দেখাই, এই 3 নাম্বার রুলসটা। ঠিক আছে, দুটি অরবিটালের n প্লাস l এর মান যদি সমান হয়, এখন ধর আমি তোমাকে দেখাইলাম 2p এবং 3s এই দুইটার মধ্যে যদি দেখাই। ঠিক আছে, দেখো 2p তে মানে n এর মান কত 2 আর p এর জন্য l এর মান কত হচ্ছে 1, তাহলে যোগ করলে কত হয় 3। সেম এখানে n এর মান হচ্ছে 3 আর s এর জন্য l এর মান কত হবে 0, তাহলে দুইটা যোগ করলে কত হবে 3। তাহলে এরও n প্লাস l এর মান 3, এরও n প্লাস l এর মান কত 3। ঠিক আছে, তাহলে বলো তো কার কাছে আগে ইলেকট্রন প্রবেশ করে? তো আমরা আগেই বলছি রুলসটা কি, যে দুটি অরবিটালের n প্লাস l এর মান সমান হলে যার n এর মান কম, অর্থাৎ দেখো এর n এর মান 2 আর এর n এর মান কত 3, যে কম তাকে আমরা নিম্ন শক্তির অরবিটাল ধরবো। এটা ছোট শক্তি স্তর, এটা হচ্ছে কি উচ্চ শক্তির অরবিটাল। ঠিক আছে, তার মানে ইলেকট্রন আগে এখানে প্রবেশ করবে, তারপরে গিয়ে কি এখানে প্রবেশ করবে। দেখো এটা একটা ডিটেলস ভার্সন দেখায়। আমরা যদি দেখি যে আমাদের প্রথম শক্তি স্তর উপশক্তি স্তর আছে একটা, দ্বিতীয় শক্তি স্তরে আছে কয়টা দুইটা 2s এবং 2p, তৃতীয় শক্তি স্তর আছে 3s 3p 3d, চতুর্থ শক্তি স্তরে 4টা 4s 4p 4d 4f, পঞ্চম শক্তি স্তরে এরকম 5টা হওয়ার কথা বাট আমরা লিখি না 5d 5f, ষষ্ঠ শক্তি স্তরে 6টা উপশক্তি স্তর বাট আমরা কমাবো 6s 6p 6d 7s 7p ধরো 8s, এরকম করে আমরা জাস্ট খালি দেখানোর জন্য দেখাচ্ছি। তো দেখো এখানে সব থেকে প্রথম থেকে শুরু করা, এই বেটার শক্তির মান কত 1 প্লাস 0 হইলে কত হবে 1, কত হচ্ছে 1 প্লাস 0 1, তাই না? তাহলে এটার শক্তির মান হচ্ছে 1। 2 প্লাস 0 2, 2 প্লাস 1 যোগ করলে কত হবে 3, 3 প্লাস 0 কত হবে 3, 3 প্লাস 1 হলে কত 4, 3 প্লাস 2 যোগ করলে কত হবে 5। এখানে 4 প্লাস 0 4, 4 প্লাস 1 5, 4 প্লাস 2 6, 4 প্লাস 3 7, 5 প্লাস 0 কেন 0 বুঝেই ফেলছে এটা s, s এর জন্য l এর মান কত 0, তাহলে 5, এখানে কত 6 7 8 6 7 8 7 8 8। ঠিক আছে, আমরা শক্তির মানগুলোকে বের করে ফেললাম। দেখো এর শক্তির মান সবথেকে কম না, এই জন্য ইলেকট্রন 1s এ প্রবেশ করে। আমরা সিরিয়ালে লিখব 1s, 1s যখন পূর্ণ হয়ে যাবে তারপরে ইলেকট্রন দেখো এর শক্তির মান কম, তাহলে যাবে 2s এ। কোথায় গেল 2s। এরপরে দেখো আমাদের এরও শক্তির মান 3, এরও শক্তির মান 3, তাই না? কিন্তু আমরা জানি যার n এর মান কম সে তাকে আমরা কি ধরি নিম্ন শক্তি। তাহলে এর n এর মান 2 আর এর কত 3, এই জন্য আগে 2p তারপরে কোথায় গেছে 3s। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো এরও 4 এরও 4, কিন্তু এর n এর মান 3 আর এর n এর মান কত 4, এইভাবে যাবে প্রবেশ করবে। তাহলে গেল 3p, 3p এর পরে 3d তে না গিয়ে ইলেকট্রন গেছে কোথায় 4s এ। ইলেকট্রন এবার দেখো এর পাস এর পাস এর পাস তিনজনেরই পাস শক্তির মান সমান, কিন্তু যার n এর মান কম এর 3 এর 4 এর 5, তাহলে এখানে আগে প্রবেশ করে তারপরে এখানে তারপরে এখানে, তারপরে কি হলো 3d 4p 5s। সেমভাবে এখানে আমাদের যাবে এই জায়গায় 4d 5p এবং 6s। ঠিক আছে, এইভাবে মূলত আমাদের ইলেকট্রনগুলো কি করতেছে শক্তি স্তরগুলোতে প্রবেশ করতেছে। বুঝতে পারছি? তা আমরা যদি দুই একটা ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে আরো ভালো করে ক্লিয়ার হবে।
আমি তোমাদের বেসিক ধরে পড়াচ্ছি, এই জন্য একটু ডিটেলস বা টাইম লাগবে, ঠিক আছে। ওয়ান শর্ট ক্লাস হলে হয়তো বা এই জিনিসগুলো আমি এভাবে পড়াইতাম না। আমরা কিছু সৃজনশীল, এই অধ্যায়ের সৃজনশীল ক্লাস আপলোড দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যদি পারো ওটা দেখে নিও, ঠিক আছে। তো দেখো আমরা ইলেকট্রন, হাইড্রোজেনের কত 1, তাহলে 1s1। আমরা জানি এস এর উপরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, তাহলে এখানে তো আছেই কয়টা, একটা। হিলিয়ামের কত, হিলিয়ামের হচ্ছে 2, তাহলে কী হবে 1s, তাহলে 2টা প্রথম শক্তি স্তরেই আছে। লিথিয়ামের কত 3, 1s2। আমরা জানি এস এর উপরে 2 এর বেশি দেওয়া যাবে না, তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা, 3টা, তাহলে একটা ইলেকট্রন এখানে আসলো, তাহলে এস পূর্ণ হয়ে গেলে পরেরটা যাবে কোথায়, 2s এ। 2s এ কয়টা হবে 1। বেরিলিয়াম 4, তাহলে কী হবে, প্রথমে আমরা দেবো 1s2, তারপরে 2s এ দিব আমরা কয়টা, 2টা, পূর্ণ হয়ে গেল। বোরন, বোরন যদি আমরা করি কী হবে, বোরনের কত 5, 1s2। আমরা জানি এস এর উপরে 2s2, 3টা দিতে পারবো না কারণ সর্বোচ্চ থাকে কয়টা, 2টা, তাহলে এরপরেরটা কোথায় যাবে 2p, 2p1। এইভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করবা। ধরো আমি তোমাকে দেখাইলাম নিয়নেরটা দেখাচ্ছি, নিয়নের কত 10, 1s2, 2s2, 2p6, 10টা পূরণ হয়ে গেছে। এবার যখন আমি সোডিয়াম করবো 11 নাম্বার, সোডিয়াম, ধরো সোডিয়ামের কত 11, 1s2, 2s2, 2p6, এই পর্যন্ত 10 পূর্ণ হয়ে গেল। 2p6 পূর্ণ হওয়ার পরে পরেরটা আমার কোথায় যাবে 3s, তাহলে কত হবে 3s1, ঠিক আছে। এভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করবা। এখন এর একটা প্রশ্ন আসে ঘ নাম্বারে, খ অথবা ঘ নাম্বারে, যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s এ যায় কেন, এটা প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে এটার উত্তর যদি আমরা খুঁজি, তাহলে দেখো পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস করলে কত হয়, পটাশিয়াম 19, 1s2, 2s2, 2p6, কটা হলো 10টা। এবারে 3s2, 3p6, কটা হলো 10 দিয়ে 12 আর 6 কত 18। তাহলে এরপরে তো 3d-তে যাওয়ার কথা ছিল, কিন্তু ইলেকট্রনটা 3d-তে না গিয়ে কোথায় গেছে 4s1। কেন বলো তো, এটা হচ্ছে আউটবাউ নীতি। তোমরা সবাই পড়ছো, আমি আউটবাউ নীতির আগেই পড়েছি, যে কোনো শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পর্যায়ক্রমে কি হয় উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, ঠিক আছে। তাহলে দেখো এখানে 2টা শক্তি, 3d আর এটা হচ্ছে কি 4s, যেখানে n এর মান কত 3 আর l এর জন্য d এর জন্য l এর মান কত 2, যোগ করলে কত হয় 5। আর এখানে n এর মান কত 4 আর s এর জন্য l এর মান কত হবে 0, যোগ করলে কত হয় 4, অর্থাৎ 3d এর শক্তি হচ্ছে কি 4s এর থেকে বেশি। যেহেতু বেশি, আমরা আগেই পড়ছি ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করে, নিম্ন শক্তির অরবিটালে, পরবর্তীতে যায় কি উচ্চ শক্তির। যেটা পটাশিয়াম 19তম ইলেকট্রনটি 3d-তে না গিয়ে কোথায় গেছে 4s এ গেছে। কথা বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের কি আউটবাউ নীতি, ঠিক আছে। এখন আমরা একটা জিনিস বলি, আউটবাউ নীতির ব্যতিক্রম, আউটবাউ নীতির ব্যতিক্রম, আউটবাউ নীতির আমরা একটা ব্যতিক্রম পাবো 2টা জায়গা 3টা জায়গায়। যেমন ধরো ক্রোমিয়াম এবং হচ্ছে কি কপার, ঠিক আছে। আমরা যদি নর্মালি ইলেকট্রন বিন্যাস করি, ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস হবে কি, এটা যে নর্মাল 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s2, তাহলে আগে 4s এ যাবে, তারপরে এখানে কত হলো 2 দিয়ে 4, কত 10, 12, 18, 2 20, এবার হলো 4, ঠিক আছে। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক, ঠিক আছে। কিন্তু এটা একটা ভুল, এটা ভুল। কেন বলো তো, আমরা একটু দেখি যে তোমরা সবাই পড়ছো এগুলা হয়তো, যে কোন একটা শক্তি স্তর বা উপশক্তি স্তর যদি ইলেকট্রন দ্বারা শক্তি স্তর বা উপশক্তি স্তর কি থাকে, পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকলে, তারা কি হয় স্থিতিশীল হয়। অর্ধপূর্ণ হলে তারা কি হয় স্থিতিশীল, অর্থাৎ তারা কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে স্থিতিশীল, অর্থাৎ তারা কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না এবং দুনিয়াতে প্রত্যেকটা জিনিসই
কি চায়? আরাম চায়। আমরা যেমন পড়ালেখা কম পছন্দ করি, ঘুমাইতে ভালো লাগে, আরাম করতে ভালো লাগে, ঠিক এরকম এরাও কি চায়? নিষ্ক্রিয়তা চায়। তাহলে এই নিষ্ক্রিয়তার জন্য কি অবস্থা দরকার? পূর্ণ অথবা অর্ধপূর্ণ। তার মানে কি দেখো, পি এর উপরে 6টা ইলেকট্রন থাকলে এটাকে বলি পূর্ণ, পি এর উপরে 3টা ইলেকট্রন থাকলে তাকে বলে কি? অর্ধপূর্ণ। ডি এর উপরে যদি আমরা 10টা ইলেকট্রন দিই তাহলে এটাকে পূর্ণ, আর ডি এর উপরে যদি আমি 5টা ইলেকট্রন দিই তাহলে সেটা হচ্ছে কি? অর্ধপূর্ণ। অর্থাৎ এই দুই কন্ডিশনে তারা কি স্থিতিশীল হয় বা নিষ্ক্রিয় হয়। দেখো তো এখানে তো 3Dতে ইলেকট্রন করা আছে 4টা, কোনোভাবে যদি এখানে একটা 5 করা যায় ইলেকট্রন, তাহলে কিন্তু সে কী পাচ্ছে? নিষ্ক্রিয়তা চায়, অর্থাৎ সে কারোর সাথে আর বিক্রিয়া করতে চাইবে না। তখন এ কি বলে যে ভাই তোমার থেকে একটা ইলেকট্রন আমারে কি দাও? ধার দাও। তখন এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে। তখন সঠিক নিয়মটা কোনটা হচ্ছে? সঠিক ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে? 1s2 2s2 2p6 3s2, ঠিক আছে, 3p6 3d। এখানে ছিল 4, এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসছে, তাহলে 4 একে কত হবে? 5 আর 4s1, ঠিক আছে। সেমভাবে কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। যদি আমরা স্বাভাবিক নিয়মে করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 আর এখানে হচ্ছে 9। এটা হচ্ছে কি? স্বাভাবিক এবং ভুল। এটা হচ্ছে কি? ভুল। কেন ভুল? ওই যে বললাম সে কি চায়? স্থিতিশীল চায়। তাহলে এখানে যদি তার 3Dতে কত হয়? 10 হয়, তাহলে সে কী হবে? স্থিতিশীল হবে। তখন সে কী হলো? আবার সেম এখান থেকে একটা ইলেকট্রন সে ধার নিল। তাহলে কী হলো? সঠিকটা হলো কি? 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s হয়ে গেল কত? 1। কথাটা বুঝতে পারছি? এই দুইটা হচ্ছে আউটবাউ নীতির ব্যতিক্রম। তোমাদের বই এগুলো আছে, তোমরা যদি একটু ভালো করে পড়ে নাও। এই যে দেখো আমাদের এগুলো কিন্তু সব পড়াইছি, কীভাবে ইলেকট্রন প্রবেশ করলো, ঠিক আছে, এগুলো সব পড়ানো হয়ে গেছে। দেখো ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম কি বলছে? যে সাধারণভাবে দেখা যায় একই উপশক্তি স্তর পি অথবা ডি এর অরবিটালগুলো অর্ধেক পূর্ণ, অর্থাৎ পি এর উপরে 3টা, ডি এর উপরে কয়টা? 5টা, বা সম্পূর্ণরূপে পূর্ণ। পি এর উপরে হচ্ছে কয়টা? 6টা, ডি এর উপরে 10টা হলে সেই ইলেকট্রন বিন্যাস সুস্থিত হয়। তাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক হওয়ার কথা ছিল এরকম, কিন্তু 3Dতে সুস্থিত পূর্ণ হওয়ার জন্য 4s থেকে একটা ইলেকট্রন কোথায় চলে আসে? 3Dতে চলে আসে। তখন হয়ে যায় কত? 3d5 আর 4s কত? 1। ওকে, এটা গেল আমাদের বইয়ের পড়া। এখন আমরা আসি আমাদের কেমিস্ট্রির বেসিক ঠিক করার জন্য আরেকটা ইলেকট্রন বিন্যাসের নীতি পড়তে হবে, যার নাম হচ্ছে কি? হুন্ডের নীতি। আমরা কি পড়বো? এই যে দেখো আমরা লিখে রাখছিলাম না, আমাদের কয়টা নীতি আছে? 3টা। তার আউটবাউ নীতি শেষ, এবার আসে আমরা কি? হুন্ডের নীতি। ঠিক আছে, দেখো হুন্ডের নীতি। হুন্ডের নীতি যদি আমরা ভালো করে পড়তে চাই, এটার জন্য আমাদের ওই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা একটু ধারণা রাখতে হবে। যে আমরা জানি কি এস উপশক্তি স্তরে আমরা অরবিটাল কয়টা পাইছি? অরবিটাল একটা। পি উপশক্তি স্তরে অরবিটাল পাইছি কয়টা? 3টা, px py pz। ডি অরবিটাল পাইছি আমরা কয়টা? 5টা, dxy dyz dzx dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর dz স্কোয়ার। আর এফ এ আমরা কয়টা পাইছি? 7টা, যেগুলো আমরা বলছি জটিল হওয়ার কারণে এগুলো কোনো নামকরণ করা হয় নাই। এজন্য আমরা দেখি যে এই যে একটা উপশক্তি স্তরে 3টা অরবিটাল, তাহলে তার বক্স করলাম আমরা কয়টা? 3টা। আর এখানে বক্স করতেছি আমরা কয়টা? 5টা। ডি এর ক্ষেত্রে যার জয়টা অরবিটাল তার জন্য আমরা কি করব? তো এটা বক্স করব। ঠিক আছে, এখন বলছে যে হুন্ডের নীতি দিয়ে আমরা এটা কি বুঝাচ্ছি? যে কোন একটা উপশক্তি স্তরে কয়টা বিজোড় ইলেকট্রন আছে, কয়টা জোড় ইলেকট্রন আছে, এগুলো প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে দেখো হুন্ডের নীতিতে বলছে যে শক্তি সম্পন্ন একাধিক অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকে বা প্রবেশ করে।
সর্বাধিক অযুগ্ম অবস্থায় প্রবেশ করে। তাহলে দেখো আমাদের এসএতে একাধিক অরবিটাল না, এই জন্য এটা হুন্ডে নীতি প্রযোজ্য না। আমাদের সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল থাকতে হবে। যেমন ধরো পি এ আমরা কয়টা অরবিটাল পাইছি? 3টা। পি অরবিটাল পাইছি কি 3টা? পি এক্স, পি ওয়াই এবং কি পি জেড। আমরা এটার জন্য আমরা এখানে 3টা বক্স নিব, যার জয়টা অরবিটাল তার জন্য তো এটা কী করবো? বক্স দেব। এখন বলো তো পি এ সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। তাহলে দেখো প্রথম ইলেকট্রনটা প্রবেশ করবে এই জায়গায়, ঠিক আছে। এখন অযুগ্ম শব্দটার অর্থ কি জানি আমরা? বিজোড়। কি জানি? বিজোড়। অযুগ্ম শব্দটার অর্থ হচ্ছে কি? বিজোড়। তাহলে কি বললাম? বিজোড়। তাহলে এখানে দেখো এই যে অযুগ্ম অবস্থায় এখানে কয়টা ইলেকট্রন আছে? 6টা। প্রথম ইলেকট্রনটা প্রবেশ করলো আমার এখানে, দ্বিতীয় ইলেকট্রনটা কিন্তু এখানে দেওয়া যাবে না। কেন? তারা কি হয়ে যাবে? জোড়া হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? দ্বিতীয় ইলেকট্রনটাকে প্রবেশ করতে হবে এখানে পি ওয়াই এ, এবং তৃতীয় ইলেকট্রনটাকে প্রবেশ করতে হবে কি? পি জেডে। একবার যখন কি হয়ে যাবে? পূর্ণ, বিজোড়ভাবে পূর্ণ হয়ে গেল, খালি ঘর পূর্ণ হয়ে গেল, তখন আমাদের বাকি ইলেকট্রনগুলো অর্থাৎ চতুর্থ ইলেকট্রনটা এখানে যাবে কিন্তু তার বিপরীতমুখী স্পিনে। পঞ্চমটা যাবে এখানে, ষষ্ঠটা যাবে কি? এইখানে। অর্থাৎ এইভাবে তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে পি এক্স, পি ওয়াই, পি জেডে। আবার ডি এর বেলায় আমরা কি বলছি? ডি এর বেলায় হচ্ছে 5টা, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তো এখানে আমাদের কয়টা বক্স নিব? আমরা 5টা বক্স নিব। কয়টা নিব? 5টা। 1 2 3 4 5। কয়টা ইলেকট্রন আছে? 10টা। তাহলে কয়টা হলো? প্রথমটা যাবে এখানে, দ্বিতীয়টা এখানে, তৃতীয়টা এখানে, চতুর্থ এখানে, পঞ্চমটা এখানে। এরপরে যাবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং কি? দশম। ঠিক আছে। এইভাবে আমাদের মূলত কি হয়? ইলেকট্রনগুলোকে প্রবেশ করাইতে হয় অরবিটালগুলোতে। কিভাবে? সমশক্তির একাধিক অরবিটালে ইলেকট্রন সর্বোচ্চ অযুগ্ম অবস্থায় প্রবেশ করে, আর অযুগ্মভাবে পূর্ণ হওয়ার পরে আমাদের কি করতে হবে? যুগ্ম করতে হবে, তবে বিপরীতমুখী স্পিনে। ওই যে বলছিলাম না, স্পিন কোয়ান্টাম সংখ্যা একটা আছে প্লাস আপ আর এটা হবে কি? মাইনাস আপ। এখন ধরো এটা তো তুমি বুঝলা, অ্যাপ্লাই করবা কেমনে? তোমাকে যদি আমি বলি যে তুমি হচ্ছে কার্বনের ইলেকট্রন বিন্যাস করে দেখাও হুন্ডে নীতিতে, তো নর্মালি হিসাব করো। কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p2, এটা হচ্ছে এইরকম। তাহলে আমরা যদি এখানে হুন্ডে নীতিতে দেখাই, তাহলে 1s2 ঠিক আছে, 2s2 আমরা জানি কি 2 এর 3টা অরবিটাল, 2px, 2py, 2pz। তাহলে তুমি মনে মনে একটা বক্স করে নাও, বলো তো এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা। তাহলে প্রথম শক্তি এখানে যদি তুমি 2টা দিতে পারো, পারবে না। এখানে একটা, তারপরে এখানে একটা। তার মানে কি হচ্ছে? 2px ইলেকট্রন আছে 1 আর 2py ইলেকট্রন আছে কয়টা? একটা। আর 2pz এ কোনো ইলেকট্রন নাই, তার মানে এখানে কি দিব আমরা? 0। কথাটা বুঝতে পারছি? এভাবে তোমাকে কি করতে হবে? ইলেকট্রন বিন্যাস করতে হবে। আর এটা ধরো আমি ফসফরাসের দিলাম, ফসফরাস, আচ্ছা ফসফরাস না, সালফার দিই। কার? সালফার। সালফারে কত? 16। 1s2, 2s2, 2px, 2py, 2pz2। কারণ এখানে আমরা জানি 2pতে ইলেকট্রন পূর্ণই আছে। তাহলে যদি 3s, 3px, 3py, 3pz, ঠিক আছে। 3s এর 2টা থাকবো, আর আমরা ধরো এখানে আছে কয়টা? 4টা। 3pতে আমরা যদি নর্মালি দেখি, নর্মালি সালফারে কত? 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। তাহলে এখানে আমাদের নর্মালি আছে 4টা। তাহলে আমাদের যদি আমি এখানে বক্স হিসেবে চিন্তা করি মনে মনে, তাহলে প্রথম শক্তি স্তরে আছে এইভাবে 4টা প্রবেশ করলে 1 2 3, তাহলে অযুগ্ম হয়ে পূর্ণ হওয়ার পরে চতুর্থটা এখানে আসবে। তার মানে কি 2px এ আছে 2টা, 2py এ আছে 1টা, 2pz এ আছে কয়টা? 1টা। ঠিক আছে। এইভাবে মূলত আমাদের কি হুন্ডে নীতিতে ইলেকট্রন বিন্যাসটা শিখতে হবে। ঠিক আছে। ভালো করে তোমরা 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটার ইলেকট্রন বিন্যাস তোমার নর্মাল, আউটবাউন্ড নীতি এবং হুন্ডে নীতিতে করে ফেলার ট্রাই করবা, তাহলে তোমার কাছে পড়াটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে। তো আজকের পড়াটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ।